আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আমরা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে অল অক্সিলারি ভার্ব এর আওতায় আমরা এক এক করে আজ অষ্টম পার্টে এক অসাধারণ গ্রামাটিক্যাল আইটেম দেখব এবং সেই সাথে আপনারা অনন্য গ্রামার জানতে পারবেন সেই প্রত্যাশা রাখি। তাহলে আজ আমরা অষ্টম পার্টগুলো কিভাবে এই অক্সিলারি ভার্বগুলোর সাবজেক্ট অনুসারে আপনি কিভাবে বিভাগগুলো বসাবেন তার দুর্দান্ত নিয়ম দেখুন সেই প্রত্যাশা রাখি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আলোচনা করব সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্বের ভীষণ মনোমুগ্ধকর ব্যবহার। এই অংশে আপাতত আমি তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব বিশদভাবে। এক হলো ইমপার্সোনাল সেন্টেন্স সম্পর্কে এবং এর গ্রামাটিক্যাল রুলস। তার মানে হচ্ছে এই যে ইমপার্সোনাল সেন্টেন্স কিভাবে চিনবেন এবং এই সেন্টেন্সের ভিতর আপনি সেন্টেন্সের ইমফ্যাসিস জোরালো করবেন কিভাবে, গ্রামার আইটেম দিয়ে কিন্তু, এবং এখানে এক অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন এবং আপনি বুঝতে পারছেন যে কি সুন্দরভাবে আপনার বোঝানো হবে ইনশাল্লাহ। এবং সেই সাথে এইগুলো গ্রামার জানবেন এবং আপনি সেন্টেন্স অনুসারে ইমফ্যাসিস করার এখানে নিয়ম দেখবেন। তাহলে লক্ষ্য করুন আপনি এই প্রথম অংশটায় কি সুগভীর জ্ঞান অর্জন করতে চাচ্ছেন ইমপার্সোনাল সেন্টেন্স সম্পর্কে এবং গ্রামাটিক্যাল আইটেম, এবং আপনি কনজাংশন যুক্ত সেন্টেন্স সম্পর্কে জানবেন এবং গ্রামাটিক্যাল আইটেম জানবেন, একাধিক সাবজেক্ট যুক্ত সেন্টেন্স সম্পর্কে জানবেন এবং এর গ্রামাটিক্যাল আইটেম। তার মানে এই তিনটা অংশে সাবজেক্ট অনুসারে এই অক্সিলারি ভার্ব ব্যবহার করে এক অনন্য জ্ঞান আহরণ করতে চলেছেন সেই প্রত্যাশা রাখি। আপনারা এটা সুন্দর করে দেখুন। তাহলে আমি শুরু করছি প্রথমটা ইমপার্সোনাল সেন্টেন্স সম্পর্কে এবং এর গ্রামাটিক্যাল আইটেম। তাহলে প্রথম কথা, আপনাকে ইমপার্সোনাল সেন্টেন্স কি এইটা চিনতে হবে। এইটার সুন্দর একটা থিওরি দিয়ে দিয়েছি দেখুন। এখানে প্রথম হলো, এখানে এই থিওরিতে দেওয়া আছে অর্থাৎ ইটের পরে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আসবে, তারপরে নেসেসারি ওয়ার্ড বসবে, কিন্তু এই বাক্যে যে ইট এর কোনো অর্থ প্রকাশ হয় না। তার মানে এখানে যে ইট হয়েছে ইটের কোনো অর্থ প্রকাশ হবে না। এইরকম যদি কোনো সেন্টেন্স হয় সেটা হলো ইমপার্সোনাল সেন্টেন্স হবে প্রথম কথা। আর গুরুত্বপূর্ণ কথা এখানে আপনাকে একটু বলি, দেখুন এই ইমপার্সনের প্রথম অক্ষর কি আই, তাহলে সেন্টেন্সটা শুরু হবে সবসময় ইট আই দ্বারা, ইট আই দ্বারা, ইট আই দ্বারা। তার মানে ইট দ্বারাই সেন্টেন্স শুরু হবে এবং এইটাকে ইমপার্সোনালের আইটা মনে রাখলে এটা মনে রাখবেন যে ইমপার্সোনাল সেন্টেন্স, এবং এই ইটের কোনো অর্থ প্রকাশ হবে না। এইটা হলো ইমপার্সোনাল সেন্টেন্সের মূল কথা। তাহলে এখানে খেয়াল করুন যে ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, তাহলে এই যে ইটের কোনো অর্থ কি এখানে আসছে, আসি নাই। তার মানে এইটা হলো কোন সেন্টেন্স, ইমপার্সোনাল সেন্টেন্স। কিন্তু ইট ইজ এ বুক, তাহলে দেখেন এটি একটি বই, এই যে ইটের অর্থ যখন আসছে তখন এটা ইমপার্সোনাল সেন্টেন্স না, এটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে আসছে। আবার এখানে সেই রুলসগুলো এখানে দেওয়া আছে দেখুন, ইট ইজ আই হু অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। এখানে দেখুন ইমফ্যাসিস করার জন্য এই ইমপার্সোনাল সেন্টেন্স ইউজ করা হয়, এবং কিন্তু ইট ইজ আ স্কুল, এটি একটি স্কুল, তখন এই ইটের অর্থ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে যে ইটটা হয়েছে ইটের কোনো অর্থ এখানে কিন্তু আসে না। এইটাই মূলত বলা হয় ইমপার্সোনাল সেন্টেন্স। তাহলে আশা করি এটা ইজিভাবে বুঝেছেন, এবং এই গ্রামারটা কি সেইভাবে একটু বলি, ভালোভাবে খেয়াল করুন। এখানে আরেকটা মজার তথ্য দেওয়া হয়েছে, তার মানে আপনাকে এই ইমপার্সোনাল সেন্টেন্সটা মনে রাখার একটা কৌশল দেওয়া আছে। দেখুন ইটের প্রথম লেটার কি আই, তেমনি ইমপার্সোনাল এর প্রথম লেটার কি আই, তার মানে ইমপার্সোনাল মানে ইট দ্বারা শুরু হবে। এই কথা প্রথম আমি বলছি, সেই কথাটা এখানে মনে রাখার কৌশল দেখালাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমপার্সোনাল সেন্টেন্সের চিনিবার এবং বিভিন্ন অর্থ সম্পর্কে ক্লিয়ার বুঝলাম। এইবার আমরা সেন্টেন্স গঠন দেখব। তাহলে প্রথম কথা আপনাকে খেয়াল করবেন, আর এই ইমপার্সোনাল সেন্টেন্স মূলত হয় হলো আপনার একটা সেন্টেন্সকে ইমফ্যাসিস মানে জোরালো করার জন্য এটা ব্যবহার হয়। আর এইটার নিয়ম হলো, প্রথম হলো ইমপার্সোনাল সেন্টেন্সের মূল রুলস হচ্ছে আমি এইখানে দিয়েছি। তার মানে প্রথম হলো প্রথমে ইট আসবে, তারপরে আপনি অবশ্যই বিভার হিসাবে ইজ দেবেন, তারপরে একটা সাবজেক্ট দেবেন, এরপরে কনজাংশন হিসাবে হু বা হুইজ বসবে, এরপরে এই অক্সিলারি ভার্ব যে কোনো একটা বসবে, তারপরে আপনার প্রয়োজন অনুসারে বসাবেন। তার মানে সাবজেক্ট ব্যক্তি হলেও হু বসবে আর বস্তু হলেও হুইজ বসবে। এইটার ব্যাখ্যা আমি নিচে সুন্দরভাবে এই যে এইখানে বলবো। আবার এখানে আর একটা রুলস দেওয়া আছে দেখুন, ইট এর পরে ইজ হবে, এরপরে নো বসবে, নোর পরে ভিউ ওয়ানের সাথে আইএনজি বসবে, তখন ইট ইজ নো ইউজ, এর মানে হচ্ছে দরকার নেই। তার মানে ইটের কোনো অর্থ ব্যবহার হচ্ছে না, ইট ইজ নো ইউজ, দরকার নেই। এইটা কিভাবে অর্থ হয় এখানে দেওয়া আছে দেখুন, ইট ইজ নো ইউজ রিডিং দ্য নোবেল, তার মানে নোবেলটি পড়ার দরকার নেই। এই যে ইট ইজ নো ইউজ, এইটার পরে যে ভার্ব আসবে, ভার্বের শেষে আইএনজি বসবে, তাহলে এখানে দেখুন আপনি একটা উচ্চতার গ্রামারও শিখছেন। আবার এখানে একটা দেওয়া আছে ইটের পরে ইজ হবে, এরপরে নো গুড বসবে। এই প্রথমে হয়েছিল নো ইউজ আর এখানে নো গুড, এরপরও ভি ওয়ান ভার্বের শেষে আইএনজি হবে, এবং ইট ইজ নো গুড এর মানে হলো ভালো কাজ নয়। তার মানে এটাও আপনার একটা ইমপার্সোনাল সেন্টেন্সের অন্তর্ভুক্ত। এইবার অর্থ হলো ইট ইজ নো গুড ওয়াচিং মুভি,
তার মানে দেখুন এই ইট ইজ নো গুড এরপরে যে ভার্বের শেষে আইএনজি আপনার গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে দিতে হবে, এরপরে বাকি অংশটা আসবে। তাহলে ইট ইজ নো গুড ওয়াচিং মুভি, তার মানে মুভি দেখা ভালো কাজ নয়। এবার এই ইম্পার্সোনাল সেন্টেন্সের গ্রামার আইটেমটা খুব মনোযোগ লক্ষ্য করবেন। এইটা শিখবো আমরা দুইটা নিয়মে, এক হলো সেন্টেন্সের জোরালো করার নিয়মে, আর একটা হলো টেন্স অনুসারে এর জোরালো করার নিয়মে কিভাবে হয় বা ইমফেসিস করা হয়, আমরা এই তথ্যটা জানবো। তাহলে প্রথম হলো সেন্টেন্স অনুসারে। দেখুন প্রথম শর্ত হলো ইম্পার্সোনাল সেন্টেন্সে প্রথম হলো ইট আসবে আর সব সময় অক্সিলারি ভার্ব হিসেবে ইজ হবে। এর পরের নিয়ম হলো এই যে অ্যানি প্রোনাউন, অর্থাৎ এই যে এখানে আপনাকে দেখাইছি যে ইট ইজ মি, এখানে মি কখনো এই মিটা হচ্ছে অবজেক্ট, এখানে মি ব্যবহার করা যাবে না। এখানে মূলত এই সাবজেক্ট, এই আই এর সাবজেক্ট কি, মি এর সাবজেক্ট কি হয়, আই হয়। তাহলে এই সাবজেক্ট বসাবে। আপনি যদি এই ইট ইজ এর পরে যদি অবজেক্ট বসান তাহলে ইম্পার্সোনাল সেন্টেন্স অনুসারে এটা 100% ভুল হবে এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনার ফলো করা হয়নি, মানে ওই সেন্টেন্সটা আপনার ভুল হবে। তাহলে মূল কথা হচ্ছে আপনার যে কোনো প্রোনাউন আসবে সেই প্রোনাউনটা বসাতে হবে, প্রোনাউনকে অবজেক্ট করা যাবে না, সাবজেক্ট বসাতে হবে। এরপরে এখানে লেখা আছে যে ব্যক্তি হলে আপনি হু বসাবেন, ব্যক্তি হলে সবসময় কি বসাবেন, হু। আর এরপরে এই প্রোনাউন অনুসারে আপনার এখানে বিভার বসবে, এইটা হলো মূল কথা। আর এখানে বাক্যের চাহিদা অনুসারে আপনি এখানে আদার ওয়ার্ড বসাবেন। তাহলে এই সেন্টেন্সের মূল কথাটা খেয়াল করুন, ইট ইজ আই হু অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে ইটের পরে ইজ বসে তারপরে সাবজেক্ট হিসেবে আই বসে, যেহেতু ব্যক্তি হিসাবে হু বসছে এবং এই যে এই অনুসারে প্রোনাউন বিভার বসাবে। যেহেতু এখানে আই আছে, আয়ের সাথে অবশ্যই কি হয়, এম হয়। এখানে যেমন ইউ আছে, ইউ এর সাথে বিভার কি হবে, আর হবে। এখানে যেহেতু সি আছে তাহলে বিভার কি হবে, ইজ হবে। তারপরে এখানে চাহিদা অনুপাতে আপনার নেসেসারি ওয়ার্ড বসালে এখানে হয়ে যাবে। তাহলে আমরা মূল কথা পাইলাম যে ইটের পরে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে, আর এখানে যা বসবে সেটা 100% হইতে হবে আপনার কি, প্রোনাউন হইতে হবে। এটা কোনো অবজেক্ট হইতে হবে না, হইতে হবে প্রোনাউন। এই প্রোনাউনে পড়বে ব্যক্তি হলে হু বসাবেন, এরপরে এই প্রোনাউন অনুসারে আপনাকে এখানে বিভার বসাবে, প্রয়োজন অনুসারে এখানে আপনার কি করতে হবে, ওয়ার্ড বসাতে হবে। তাহলে ইম্পার্সোনাল সেন্টেন্স অনুসারে হবে। আর এইটা হলো সবসময় আপনার ইমফেসিস। এর মানে হচ্ছে তাহলে এই তিনটা কথা হচ্ছে, ইট ইজ আই হু অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। ইট ইজ ইউ হু আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। ইট ইজ শি হু ইজ আ হাউসওয়াইফ, গৃহিণী। তাহলে দেখুন এর অর্থ ইমফেসিস করা হলো। এবং মনে রাখবেন কিভাবে করতে হয়, এখানে আমি বোঝাবো। যে কোনো শব্দের শেষে ই প্রত্যয় মানে রস্যই আসবে। আর এখানে আরেকটা নিয়ম দেখুন, এখানে যদি অবজেক্ট ব্যবহার হয় তাহলে আমরা ব্যক্তি এসে হু বসাবে, আর যদি অবজেক্ট হয় প্রোনাউন তাহলে প্রথম হলো আপনার ইট ইজ বসাবে, তারপরে যে কোনো প্রোনাউন সেই প্রোনাউন হইতে হবে, অবজেক্ট দেওয়া যাবে না, সরাসরি সাবজেক্ট বসবে। আর এই প্রোনাউন অনুসারে এখানে বিভার বসবে। আর এখানে যেহেতু এইটা বস্তু বোঝাবে তখন এটা হুইচ দিতে পারেন অথবা ড্যাট দিতে পারেন। যেহেতু এখানে বলাই আছে বস্তু হলে হুইচ বা ড্যাট বসবে। তাহলে এই তিনটা সেন্টেন্স হচ্ছে, ইট ইজ দ্য বুক হুইচ বা ড্যাট ইজ ভেরি নাইস, মানে হচ্ছে এই বইটি সুন্দর। ইট ইজ দ্য ফ্লাওয়ার্স হুইচ আর, যেহেতু এখানে ফ্লাওয়ার্স অনেক ফুল বলা হয়েছে তাহলে এখানে বিভার হিসেবে আর বসবে, অর্থাৎ ভেরি স্মেল, খুবই সুঘ্রাণ। তাহলে পরেরটা হচ্ছে, ইট ইজ এ শিট হুইচ ইজ ভেরি এক্সেলেন্ট, মানে হচ্ছে এটি খুবই চমৎকার। তাহলে এই শীটটি খুবই চমৎকার, মানে শীটটি খুবই চমৎকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা প্রথমে এই ইট ইজ কমন বসাবেন, তারপরে এখানে মূল হলো সাবজেক্ট বসাবে, সাবজেক্ট ব্যক্তি হলেও বসবে, এরপরে এই প্রোনাউনের অনুসারে আপনারা এখানে বিভার বসাবেন। এখানেও একই কথা, প্রথমে এটা কমন আসবে, তারপরে এখানে দেবেন সাবজেক্ট অনুসারে বস্তু হলে এখানে হুইচ বসাবেন। আর এই সাবজেক্ট বস্তু হওয়ার কারণে এই অনুসারে বিভার বসাবেন, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, তারপরে প্রয়োজনীয় শব্দ বসাবেন। এইটা হলো ইম্পার্সোনাল সেন্টেন্সের মূল কথা। আশা করি এটি সুন্দরভাবে বুঝছেন। এবার আপনারা টেন্সের ইমফেসিস জোরালো করার নিয়ম দেখবো। আর সেই নিয়মটা হলো আপনার কোন নিয়ম হবে, ফিউচার টেন্স অনুসারে। এখানে আমি সুন্দর করে দুইটা রুলস দিয়েছি। প্রথম কথা দেখুন, ফার্স্ট পারসন সাবজেক্ট। আমরা জানি ফিউচার টেন্সে ফার্স্ট পারসন যদি সাবজেক্ট বসে মূলত বসে কি, শ্যাল বসে। কিন্তু এখানে যখন আপনি ইমফেসিস জোরালো করবেন তখন এই শ্যাল না বসে উইল বসাতে হবে। এইটা হলো মূল পার্থক্য। তাহলে প্রথম নিয়ম হলো ফার্স্ট পারসন সাবজেক্ট, এরপরে একটা উইল বসাবেন, তারপরে বি1, তারপরে আদার ওয়ার্ডস। দেখুন, আই উইল রাইট আ পোয়েম, আমি একটি কবিতা লিখব। এখানে দেখুন, তাহলে এখানে ফার্স্ট পারসন আই হওয়ার পরে এখানে শ্যাল না দিয়ে উইল দেওয়া আছে। এই উইল দেওয়ার কারণে এটা ইমফেসিস হয়ে, আর প্রতিটা বাক্যের অবশ্যই একটা শব্দের সাথে কি থাকতে হবে, রস্যই থাকবে। আমি একটি কবিতা লিখব, আমি একটি কবিতায় লিখব। আপনি যে কোনো এক জায়গায় ইমফেসিস করতে পারেন, সাবজেক্টের সাথেই
সাবজেক্টের সাথে ই প্রত্যয় ব্যবহার করুন। এরপরে দেখুন এখানে আবার কিন্তু আরেকটা বোঝানো হয়েছে, যেমন অর্থাৎ আই এর পরে টেন্স অনুসারে যদি শ্যাল বসে তাহলে আই শ্যাল রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লিখব। এখানে কোনো এমফেসিস করা হয় নাই, কারণ এখানে অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুসারে বসানো হয়েছে। আর এখানে এই সাবজেক্ট অনুসারে যখন অক্সিলারি ভার্ব শ্যালের পরিবর্তে উইল বসবে তখন আপনার এমফেসিস করা হবে। এইটা হলো ফিউচার টেন্সের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। পরেরটা খেয়াল করুন, রুলস 2, সেকেন্ড পারসন বা থার্ড পারসন এরপরে আমরা জানি সেকেন্ড পারসন বা থার্ড পারসন টেন্স অনুসারে কি বসে, উইল বসে, কিন্তু আপনাকে এমফেসিস করতে গেলে উইলের পরিবর্তে কি বসাতে হবে, শ্যাল। এরপরে বি1, এরপরে আদার ওয়ার্ডস, এটা তো আপনারা জানেন। তাহলে দেখুন সেই একটি কবিতা পড়বে, তাহলে দেখুন এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এরপরে হওয়া উচিত ছিল উইল, কিন্তু না হয়ে শ্যাল হয়েছে। এই শ্যাল হওয়ার কারণে এমফেসিস সেই এই ই প্রত্যয় এসে জোরালো করা হয়েছে, এটা হলো মূল কথা। আর এখানে আরেকটা দেওয়া আছে দেখুন, অর্থাৎ শি উইল রিড এ পোয়েম, সে একটি কবিতা পড়বে। এখানে কিন্তু কোনো জোরালো করা হয় নাই, কারণ এখানে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে বসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই দুর্দান্ত গ্রামাটিক্যাল নিয়মটা আপনারা ইজিভাবে বুঝছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি এর ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত এভাবে ভিডিও দেখুন এবং অসাধারণ জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রাখি। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অল গ্রামার ইউনিভার্সিটি, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর উত্তরোত্তর সাফল্য কামনা করি। পরে পাঠ দেখার আমন্ত্রণ রাখি শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।